দেখ, আমরা আগের দিনে ভিসকোসিটি বলেছিলাম, আমি একটুকু রিক্যাপ করে দিচ্ছি, দেখলে ভিসকোসিটি ভিসকোসিটি আমি আগের দিন বলেছিলাম ভিসকোসিটি সান্দ্রতা। ভিসকোসিটি আমি আগের দিন বলেছিলাম সান্দ্রতা। সান্দ্রতা জিনিসটা কি, যে কোনো একটা প্রবাহী, তরল হোক বা গ্যাস হোক, যখন প্রবাহিত হয় তখন ওই প্রবাহীটার গতির বিরুদ্ধে একটা বাধা বল কাজ করে। তো গতির বিরুদ্ধে যে বাধা বলটা কাজ করে, বাধা বলটা যে ধর্মের জন্য গতির বিরুদ্ধে বাধা বলটা কাজ করে, এই বলটাকে সান্দ্রতা জনিত বল বলে। এবং যে ধর্মটা বস্তুটার গতিটাকে বাধা দেয়, বস্তুর গতিটার উপরে বাধা সৃষ্টি করে, সেই ধর্মটা হচ্ছে সান্দ্রতা জনিত, মানে সান্দ্রতাঙ্ক। সান্দ্রতা জনিত ধর্মটাকে বোঝানোর জন্য যে ভৌত রাশিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, তাহলে সান্দ্রতা জনিত বল হচ্ছে গতির বিরুদ্ধে বল, আর সান্দ্রতাঙ্ক হচ্ছে যে ওই গতির বিরুদ্ধে বল সৃষ্টি করার জন্য যে ধর্মটা, সেই ধর্মটাকে যে ভৌত রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। তো নিউটনের সূত্র, সান্দ্রতা জনিত নিউটনের সূত্র ছিল একটা, সেই সূত্রটা আগের দিন বলা হয়েছিল, সেটা এফ ইজিক্যাল টু ছিল ইটা এ ডিভি বাই ডিএক্স। এখানে ইটাটা ছিল সান্দ্রতাঙ্ক, যেটা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা ইংরেজিতে বলে সান্দ্রতাঙ্ক। এটা ছিল যে তরলগুলো প্রবাহিত হচ্ছে, যে তরলটা প্রবাহিত হচ্ছে, সেই তরলটাকে যদি বিভিন্ন লেয়ারে আমি ভাগ করি, বিভিন্ন স্তরে যদি ভাগ করি, তার কন্ট্যাক্ট এরিয়া, ওই লেয়ারগুলোর মধ্যে কন্ট্যাক্ট এরিয়া মানে হচ্ছে স্পর্শ তলের ক্ষেত্রফল। আর ডিভি বাই ডিএক্স হচ্ছে যে প্রত্যেকটা লেয়ারের বেগ আলাদা আলাদা হয়, তো যেহেতু কন্ট্যাক্ট এরিয়া গুলো আলাদা আলাদা হয়, তাহলে ওই বেগের পরিবর্তনটা দূরত্বের সাপেক্ষে। ঠিক আছে, এটা ওই ডিটেল ওখানে বলা আছে আগের ভিডিওটাতে। তো এইটা নিয়ে শুধুমাত্র ডেসক্রিপশন আগের ভিডিওটাই ছিল। ঠিক আছে, তো এইখানে আমার যেটা আজকে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে সান্দ্রতাঙ্কটা। এই সান্দ্রতাঙ্কের কনসেপ্টটা ব্যবহার হবে। সান্দ্রতাঙ্কর কনসেপ্টটা কিরকম ধরনের দেখ, মনে কর জল, একটা জল যদি প্রবাহিত হয়, তাহলে ওই জল, গতিশীল জলের বিরুদ্ধে যে বাধা বল সৃষ্টি হবে, তো জলের জায়গায় যদি মনে কর মধু প্রবাহিত হয় বা সর্ষের তেল প্রবাহিত হয়, সর্ষের তেলটার উপরে বেশি বাধা প্রবাহিত হবে, বেশি বাধা বল কাজ করবে, তো তার অবভিয়াসলি তাহলে জলের সান্দ্রতাঙ্ক বেশি যা হবে, ওই মধু বা সর্ষের তেলের সান্দ্রতাঙ্ক তার থেকে। তো এইটা হচ্ছে সান্দ্রতাঙ্কের ধারণা। ঠিক আছে, সান্দ্রতাঙ্কের ধারণা যে যার যে ধর্মটা বস্তুর গতির বিরুদ্ধে, বস্তুটার ওই গতির বিরুদ্ধে বাধা বলটা সৃষ্টি করে, যে ধর্মটাকে এই ভৌত রাশিটা দ্বারা, যেমন ধর ওই কোফিসিয়েন্ট অফ ওই যেন কি যেন ফ্রিকশনাল কোফিসিয়েন্ট মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তো ঘর্ষণ গুণাঙ্ক বেশি হওয়া মানে কি, ঘর্ষণ গুণাঙ্ক বেশি হওয়া মানে হচ্ছে সেই তলটা বেশি রাফ, বেশি রাফ মানে হচ্ছে বেশি অমসৃণ, অমসৃণ অনেক বেশি অমসৃণ। আর যদি ঘর্ষণ গুণাঙ্কটা কম হয় তার মানে কি, সেই তলটা বেশি মসৃণ। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক বেশি হওয়া মানে অমসৃণতা বেশি, ঘর্ষণ গুণাঙ্ক কম হওয়া মানে হচ্ছে তার মসৃণতা বেশি। ঠিক সিমিলার একই রকম, যেমন ঘর্ষণ গুণাঙ্কটা ওই তলের প্রকৃতিকে নির্দেশ করে, সেরকম সান্দ্রতা গুণাঙ্কটা ওই তরলটার প্রকৃতিকে নির্দেশ করে, যে তরলটার উপর কতটা বাধা বল সৃষ্টি হবে। ঠিক আছে, বাকি ইন ডিটেল ভিডিওতে করা আছে, ওটা একবার দেখবি, ভালো করে বোঝার চেষ্টা করবি, তারপর না বুঝতে পারলে তখন পারবি। ক্লাস 9-এও ছিল একই জিনিস। এটা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা তরল যখন প্রবাহিত হয়, তখন ওই তরলের প্রবাহটাকে তিনটে ভাগে, আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো, আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। স্ট্রিম লাইন আর টার্বুলেন্ট, স্ট্রিম লাইন মানে হচ্ছে শান্ত প্রবাহ, আর টার্বুলেন্ট মানে হচ্ছে অশান্ত প্রবাহ। ঠিক আছে, স্ট্রিম লাইন আর একটা হচ্ছে টার্বুলেন্ট। শান্ত এবং অশান্ত প্রবাহ, শান্ত এবং অশান্ত প্রবাহ, স্ট্রিম লাইন এবং টার্বুলেন্ট। শুন, দেখ, মনে কর একটা স্বাভাবিক একটা এক্সাম্পল শুন। মনে কর একটা ট্যাঙ্কিতে পুরো জল ভর্তি আছে, ঠিক আছে, তোর ট্যাপ একটা খুলেছিস,
ট্যাপটা দিয়ে জল বেরোচ্ছে, পাইপ করা পাইপ লাইনের মধ্যে দিয়ে জলটা আসছে, ট্যাপের মধ্যে জলটা আসছে। তো তুই ট্যাপটা খুলেছিস, জলটা বেরোচ্ছে, ঠিক আছে। তো জলটা বেরোচ্ছে, যে জলটা বেরোবে সেই জলটা যদি ট্যাপটা একটা নির্দিষ্ট পরিমাণ, ট্যাপের পরিমাণটা খোলা থাকে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ জল নির্দিষ্ট সময়ের মধ্যে বেরোবে, মানে একই পরিমাণ জল বেরোবে, একই পরিমাণ জল বেরোবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। মানে জলের যে প্রবাহটা, সেই প্রবাহটা তোর কি মনে হবে, ইউনিফর্ম মনে হবে, মানে একই রকম, যে এরকম মনে হবে না যে একবার বেশি বেরোচ্ছে একবার কম বেরোচ্ছে। যদি পুরোটাই ঠিকঠাক পাইপটা থাকে, ঠিকঠাক ভাবে ট্যাপটা খোলা থাকে, তাহলে জলের প্রবাহটাকে মনে হবে সুষম ভাবে বেরোচ্ছে। মানে জলের বেগটা একই রকম, ট্যাপ থেকে যখন বেরোচ্ছে জলের বেগটা একই রকম, যদি একটা নির্দিষ্ট পরিমাণ খোলা থাকে। কিন্তু দেখবি ট্যাঙ্কিটা যখন ফাঁকা হয়ে যায়, আস্তে আস্তে জল কমে গেছে, ট্যাঙ্কির জল নেই, আস্তে আস্তে বাতাস, মানে ওই পাইপ লাইনটার মধ্যে এয়ার ঢুকে গেছে, বাতাস ঢুকে গেছে, তখন কি হয়, তখন একবার জলটা বেরোচ্ছে, এবার বেরোচ্ছে না, এবার বেরোচ্ছে, এবার বেরোচ্ছে না, এরকম মনে হয়। তখন আর ইউনিফর্মিলিটিটা সেরকম থাকে না। তো একটা সময় প্রথমে কি হচ্ছিল, প্রথমে জলটা ইউনিফর্ম বেরোচ্ছিল, অর্থাৎ জলের বেগটা ট্যাপ থেকে যখন জল, ট্যাপটা এরকম ধর, ট্যাপ এই ট্যাপ থেকে, এই নল থেকে যখন জলটা বেরোচ্ছিল, তখন এই জলের বেগটা কি ছিল, এই জায়গায় জলের বেগটা একই ছিল। কিন্তু কিছুক্ষণ পর যদি জলের বেগটা একই থাকে, আবার জলের বেগটা কি হতে পারে, একই নাও হতে পারে। যদি জলের বেগটা একই থাকে, তখন সেটা হচ্ছে স্ট্রিম লাইন। আর যদি জলের বেগটা একই না হয়, তাহলে হচ্ছে এই টার্বুলেন্ট কথাটা অনেক জায়গাতে ব্যবহার করা হয়, এমনি খুব কমন সেন্সে। তুই ডিকশনারি মিনিং টার্বুলেন্টে যদি দেখিস, টার্বুলেন্টের কথাটার মিনিং হচ্ছে যে হেপাজেট। মানে দেখবি এই জিনিসটা হেপাজেট কিরকম ভাবে, এই জিনিসটা তুই, এটা হয়তো যখন প্লেনে যখন যায় না, প্লেন যখন যাই উপরে থাকে, প্লেনের যাত্রীরা যারা প্লেনের ভেতরে বসে থাকে, তারা প্লেনটা যাচ্ছে কিনা সেটাই বুঝতে পারে না। তার কারণ ওখানে ফ্রিকশন নেই তো, শুধু এয়ার ফ্রিকশন আছে, কোনো জার্কিং নেই তো। তাহলে জার্কিং যদি না থাকে, মনে হয় প্লেনটা দাঁড়িয়ে আছে, একটা শুধু একটা আওয়াজ, শব্দ হয়তো যদি থাকে, খুব সামান্য পরিমাণ কিছু একটা শব্দ পাওয়া যায়, আর দাঁড়িয়ে আছে মনে হয়, যাচ্ছি বলে মনে হয়। কিন্তু যদি কোনো কারণে আবহাওয়ার কিছু খারাপ ভালো কিছু পরিবর্তন হয়, তখন কি হয়, ওই বেগটা, মানে ওই প্লেনটার, মানে ওই যেটা তোর প্লেনটার যে অভিমুখটা আছে, অভিমুখটাকেও হয়তো, বা প্লেনটাকে একটু এদিক ওদিক হতে হয়, প্লেনটার বেগটারও একটু কমা বাড়া হতে হয়। তখন যাত্রীরা যারা ভেতরে থাকে, তারা ফিল করে জিনিসটা, স্বাভাবিকভাবে ফিল করে, বেগ বাড়ছে কমছে, একটু এদিক ওদিক এরকম এরকম হয়। তখন ওইটাকে টার্বুলেন্স সিচুয়েশন বলে। টার্বুলেন্স সিচুয়েশন মানে হচ্ছে আর ইউনিফর্মিলিটিটা নেই, যে ইউনিফর্ম মোশনটা ছিল, সুষম ভাবে যাচ্ছিল, সেই সুষম ভাবে আর নেই, তখন এটা অসম হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি তুই শান্ত অশান্ত দুটোর ভাষাতেও বুঝতে পারছিস। বা এটাকে বাংলাতে আরেকটা বলে সমরেখা প্রবাহ, অসমরেখা প্রবাহ। যদি একই রেখা বরাবর হয়, একই দিক বরাবর হয়, তখন সেটা শান্ত বা সমরেখ বা স্ট্রিম লাইন। আর যদি আলাদা হয়, ভিন্ন ভিন্ন রকম হয়ে যায়, একই রকম জিনিসটা যদি না থাকে, তখন সেটা হচ্ছে অশান্ত, অসমরেখ বা টার্বুলেন্ট। ঠিক আছে। তো এই শান্ত আর অশান্ত প্রবাহটা কিরকম ভাবে পরিবর্তন হয়, কিরকম ভাবে দেখ, যখন কোন একটা তরল প্রবাহিত হয়, মনে কর একটা জিনিস, মনে কর এটা একটা পাইপ, এই পাইপটার মধ্যে তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এই পাইপটার মধ্যে তরল প্রবাহিত হচ্ছে, এই পাইপটার মধ্যে। তো এই যে তরলটা প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দুটাই তরলটার বেগ হচ্ছে v1, আর এই বিন্দুটাই তরলটার বেগ হচ্ছে v2, আমি ধরে নিচ্ছি। মানে এটা যদি শান্ত প্রবাহ হয়, শান্ত প্রবাহ মানে এইরকম নয় কিন্তু যে এই বিন্দুতে যা বেগ, এই বিন্দুটাতে তাই বেগ, এটা কখনোই হবে না। প্রত্যেকটা বিন্দুতে বেগ আলাদা, কিন্তু এই বিন্দুতে যতক্ষণ তরলটা প্রবাহিত হচ্ছে, এই বিন্দু দিয়ে পাস করছে, যে কোনো তরল তো প্রবাহিত হয়েই চলেছে, তাহলে এই বিন্দু দিয়ে যতগুলো তরলের অণু পাস করছে, প্রত্যেকটা তরলের অণুর বেগ কত হবে, আর এই বিন্দু দিয়ে যখন পাস করবে, তখন তরলের বেগটা কত হবে, তাহলে সেটা শান্ত। এরকম যদি হয় যে এখানে একটা তরলের অণু পাস করছে, তখন বেগ v1, পরবর্তী আরেকটা তরলের অণু, তখন বেগটা পরিবর্তন হয়ে গেছে, তারপর আবার একটা তরলের অণু, তখন বেগটা আবার পরিবর্তন হয়ে গেছে,
তখন কিন্তু সেই প্রবাহটাকে বলবো আমরা কি, সেই প্রবাহটাকে বলবো আমরা অশান্ত প্রবাহ। বুঝতে পেরেছিস তো? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে এরকম শান্ত প্রবাহ মানে এরকম লয় যে এইখানেও তরলের বেগটা যা, এখানে V1 মানে এখানেও V1 হতে হবে, এটা লয় কখনোই। প্রত্যেকটা বিন্দুতে বেগের মান আলাদা, কিন্তু ওই বেগের মানটা যেটা, সেই বেগের মানটা সব সময়ের জন্যই একই। ঠিক আছে? এখানে যতক্ষণ তরল প্রবাহিত হবে ততক্ষণ এই জায়গাটার বেগটা V1ই থাকবে, এই জায়গার বেগটা V2ই থাকবে। যদি এই মুখ থেকে যে তরলটা বেরোচ্ছে সেইখানে বেগটা যদি V3 হয়, তাহলে সেটা V3ই থাকবে। ঠিক আছে? আর অশান্ত প্রবাহের ক্ষেত্রে কি হবে, যে কোনো সময় এই জায়গায় তরলের বেগটা V1, পরবর্তী সময়তে তরলের বেগটা হয়ে গেছে V2 এই জায়গাতেই। আবার পরবর্তী সময়তে, যেমন ওই ট্যাপের খোলার ব্যাপারটা বলছি, এই দিক দিয়ে জলটা যখন বেরোচ্ছে, তখন জলটা যখন শেষ হয়ে গেছে, উপরের ট্যাঙ্কি যখন ফাঁকা হয়ে গেছে, তখন জলটা একবার বেরোচ্ছে, এবার বন্ধ হচ্ছে, বেরোচ্ছে, এবার বন্ধ হচ্ছে। তো তখন কোনো জায়গায় বেগটা বেশি, কোনো জায়গায় বেগটা কম, কোনো সময় বেগটা আবার বেশি, কোনো বেগটা পরিবর্তন হচ্ছে, তাহলে তখন সেটা কিন্তু অশান্ত। ঠিক আছে? বোঝা গেছে তো? এটা হচ্ছে লিক। আর একটা জিনিস শুনলে, যদি কখন শান্ত প্রবাহটা অশান্ত প্রবাহে পরিবর্তন হয়, যে যখন কোনো একটা তরলের বেগ বাড়তে থাকে, বেগের মানটা যদি বাড়তে থাকে, মনে করো আমি স্ট্রিমলাইন ফ্লোটাকে, স্ট্রিমলাইন ভেলোসিটিটাকে VS বলছি, আর টার্বুলেন্ট ভেলোসিটিটাকে VT বলছি। তো কখন হয়, যদি স্ট্রিমলাইন ভেলোসিটিটা বাড়তে থাকে, বাড়তে 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 একটা নির্দিষ্ট রেঞ্জের পর, মানে একটা নির্দিষ্ট মানের পর, একটা নির্দিষ্ট সীমার পর, এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় টার্বুলেন্ট। মানে যদি কোনো একটা তরলের বেগ, কোনো একটা বা প্রবাহীর বেগ কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, বা যে কোনো কর্নার যেখানে প্রবাহিত হচ্ছে সেখানের মধ্যে দিয়ে যদি বেগের মানটা বাড়তে থাকে, বাড়াতে থাকে বেগের মানটা, ঠিক আছে, বেগের মানটা বাড়াতে বাড়াতে একটা সময় কি হয়ে যায়, ওর ওই ইউনিফর্মিলিটিটা নষ্ট হয়ে যায়, ও আর সুষমভাবে থাকতে পারে না, হেফাজত হয়ে যায়। কি হয়, ওই পাইপের এক্সাম্পল যেটা বললাম আমি, পাইপের এক্সাম্পলে কি হয়, যে পাইপটা যখন মনে কর পুরোটাই জলে ভর্তি আছে, তখন সুষমভাবে জল প্রবাহিত হচ্ছে, সমচ্ছশীলতার ধর্ম অনুযায়ী উপরে একটা চাপ বেশি আছে, নিচে চাপ কম আছে, উপর থেকে জলের চাপের জন্য জলটা পাইপের ট্যাপের মধ্যে দিয়ে সে ট্যাপের থেকে বেরোচ্ছে। এরপরে কি হয়, জল যখন ফাঁকা হয়ে যায় ট্যাঙ্কেতে, তখন কি হয়ে যায়, এয়ার ঢুকে যায়, বাতাস যখন ঢুকে যায়, তখন একটা এক্সট্রা প্রেসার কাজ করে জলটার উপরে। যখন এক্সট্রা প্রেসার কাজ করে, ও তখন তরলের বেগটাকে আরো বেশি বাড়ানোর চেষ্টা করে। আরো বেশি বাড়ানোর চেষ্টা করলে কি হয়, ওই জলের যে সমচ্ছশীলতা ধর্ম অনুযায়ী জলের তো একটা বেগ আছেই, যে বেগটাতে ট্যাপটা দিয়ে জলটা বেরোচ্ছে, ওই বাতাসটা ঢুকে যাওয়ার জন্য তখন কি হয়, বেগটা কখনো বেশি হয়, বেগটা কখনো কম হয়। বেগটা বেশি, বেগটা কম, মানে বাতাসটা যখন চাপ বেশি দিচ্ছে তখন জলটার বেগ বেশি থাকে, বাতাসটা যখন কম চাপ দিচ্ছে, তো এটা হওয়ার জন্য কি হয়ে যায়, একটা বেগের মাত্রা, মানে বেগের রেঞ্জ বেড়ে যাওয়ার পরে এই স্ট্রিম লাইনটা কিসে কনভার্ট হয়ে যায়, টার্বুলেন্টে। যে লিমিট অফ ভেলোসিটির পরে ওই স্ট্রিম লাইনটা টার্বুলেন্টে কনভার্ট হয়ে যায়, শান্ত প্রবাহটা অশান্ত প্রবাহে কনভার্ট হয়ে যায়, সেই লিমিট অফ ভেলোসিটিটাকে VC বলে। VC হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটির বাংলা হচ্ছে সংকট বেগ। সংকট বেগ, ক্রিটিক্যাল মানে বুঝতেই পারছি, সংকট, তাহলে সংকট বেগ। ঠিক আছে? তার মানে কি, যে ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম ভেলোসিটিতে যদি থাকে, তখন ওই ফ্লুইডটা কিসে থাকবে, শান্ত। আর ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি হয়ে গেলে কিসে হবে, অশান্ত। ঠিক আছে? তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটিটা হচ্ছে একটা লিমিট অফ ভেলোসিটি, তার থেকে কম মনে করে একটা জল প্রবাহিত হচ্ছে একটা পাইপে। তো পাইপের আকৃতি, জলের প্রকৃতি, এই দুটো জিনিসের উপর ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড করে। তো পাইপের আকৃতি, জলের প্রকৃতি, এই দুটো জিনিসের উপরে আমি ধরলাম যে ওই পাইপটার মধ্যে জলের বেগটা, আমি ধরে নিচ্ছি হয়তো ক্রিটিক্যাল ভেলোসিটিটা হচ্ছে, তো সংকট বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে কি, যে 5 মিটার পার সেকেন্ডের থেকে কম ভেলোসিটি যদি হয় ওই পাইপের মধ্যে জলের বেগটা, তখন ও শান্ততে থাকবে। আর 5.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি ওই জল হয়ে পাইপের মধ্যে জলটা যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আর সেটা শান্ত থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, অশান্ত। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দ্য লিমিট অফ ভেলোসিটি। বিফোর দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি it is তোর আমাদের স্ট্রিম লাইন, and after the critical velocity it become turbulent. বুঝেছিস তো? ঠিক আছে? তাহলে এটা আবার লিখতে হবে। লিখো, যখন কোনো প্রবাহী
যখন কোনো প্রবাহী কি হয়, প্রবাহিত হয়, তখন কোন একটি নির্দিষ্ট বিন্দুতে, আমাকে চা দিই, কোন একটি নির্দিষ্ট বিন্দুতে যদি কিন্তু যত পরে লিখবি তুই গড়ি হয়ে যা, তো বল কাড়া দিয়ে একটু ভালো করে চা করতে করে দিয়ে তো কি নির্দিষ্ট বিন্দুতে যদি বেগের মান, নির্দিষ্ট বিন্দুতে যদি বেগের মান অপরিবর্তিত থাকে, বেগের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে বেগের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ বেগের মান একই হয়, তখন বেগের মান একই হয়, তখন তাকে শান্ত প্রবাহ বলে। আর যদি বেগের মান কোন একটি নির্দিষ্ট বিন্দুতে পরিবর্তন হতে থাকে, বেগের মান পরিবর্তন হতে থাকে, তখন তাকে অশান্ত প্রবাহ বলে। তারপর লিখ শান্ত অশান্তর গল্পটা হলো তো, এরপরে লিখ যে শান্তর গল্প হলো, অশান্তর গল্প হলো, এবারে হচ্ছে ক্রিটিক্যাল। লিখ বেগের মান একটি নির্দিষ্ট মানের পর শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিবর্তিত হয়, শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিবর্তিত হয়। যা ঠান্ডাটা লেগেছে রে, যা শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিবর্তিত হয়, বেগের সেই সীমামানকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলে, বেগের সেই সীমামানকে সংকট বেগ বলে, বেগের সেই সীমামানকে সংকট বেগ বলে। বেগের সেই সীমামানকে সংকট বেগ বলে। হয়ে যেত সংকট বেগের গল্পটা বোঝা গেছে তো কিরকম জিনিসটা। তাহলে সংকট বেগ তাহলে হয়ে গেছে, সংকট বেগ, শান্ত প্রবাহ, অশান্ত বেগ, সংকট বেগ। সেগুলার ব্যাপারে যদি তুই বড় করে লিখিস, এরকম পড়তে পারে কোশ্চেনে যে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য কি। তো পার্থক্য কি যদি তুই যেটা লিখলি সেখান থেকেই তুই শান্ত প্রবাহ অশান্ত বেগের পার্থক্য লিখতে পারিস, বুঝলি। তাহলে শান্ত প্রবাহ অশান্ত বেগের পার্থক্য পড়তে পারে। ওগুলো যা হোক আর বড় করে আমি ডিটেল লেখাচ্ছি না। এই জিনিসগুলো প্রত্যেক জিনিসগুলোই ক্লাস 9 জায়গায় ছিল। এরপরে লিখ সংকট বেগের রাশিমালা নির্ণয়। সংকট বেগের রাশিমালা নির্ণয় অথবা রেনল্ডের সূত্র। সংকট বেগের রাশিমালা নির্ণয় অথবা রেনল্ডের সূত্র, রেনল্ডস ল। রেনল্ডস ল, ঠিক আছে। দিয়ে লিখ এই সূত্র অনুসারে কোন তরলের বা প্রবাহীর সংকট বেগ
কোন প্রবাহী সংকট বেগ তিনটি রাশির উপর নির্ভর করে। কোন প্রবাহী সংকট বেগ তিনটি রাশির উপর নির্ভর করে। ঠিক আছে, কি কি? প্রবাহীর সান্দ্রতাঙ্ক, প্রবাহীর সান্দ্রতাঙ্ক ব্র্যাকেটে ইটা, প্রবাহীর ঘনত্ব, প্রবাহীর ঘনত্ব ব্র্যাকেটে ঘনত্বের কি দিয়ে লিখেছে, রো, প্রবাহীর ঘনত্ব ব্র্যাকেটে রো, এবং পাইপের আকৃতি বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ ডায়ামিটার দুটাই হতে পারে, ব্র্যাকেটে ডি। ঠিক আছে, ডি বা যে কোনো ডি লিখেছি, ডি লিখেছি না লিখেছিস? আচ্ছা, তাই লেখে। তাহলে দেখ, আমি লিখতে পারি, তাহলে লিখ, মাত্রা বিশ্লেষণের ধারণা থেকে মাত্রা বিশ্লেষণের ধারণা থেকে মাত্রা বিশ্লেষণের ধারণা থেকে লেখা যায় সংকট বেগ ভিসি ইজ এ ফাংশন অফ ইটা, রো, আর কি লিখেছিস, ডি। আচ্ছা, ডি রেডিয়াস বলেছি তো, ব্যাসার্ধ বলেছি তো, তাহলে আর এলি ডেনসিটি, ডেনসিটি মিশে যেতে পারে, রো আর ডিটা, বুঝতে পেরেছিস? তাহলে ইটা, রো আর ঠিক আছে, মনে আছে এই যে স্টেপটা মাত্রা বিশ্লেষণে, মনে আছে? এরপরে কি করবো বলতো, দেখি কেন মনে আছে? মনে আছে মামনি? ভিসি ইজ ইকুয়াল টু কি লিখবো? একটা সমানুপাতিক ধ্রুবক, যে কোনো কিছু একটা ধ্রুবক, ইটা টু দি পাওয়ার এক্স, রো টু দি পাওয়ার ওয়াই, আর আর টু দি পাওয়ার, এটা লিখবো তো এবিসি, লিখবো কিছু, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে কি ধ্রুবক, তাই তো? এরপরে কি করব? প্রত্যেকটাকে এমএলটি দিয়ে প্রকাশ করব। তাহলে এই বাঁ দিকটা এমএলটি দিয়ে প্রকাশ করলে কি হবে? এটা এল ডি টু দি পাওয়ার আর এম টু দি পাওয়ার কি হবে? তো কি আছে, ইটার কি জায়গায় কি লিখবো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার এক্স। এটা ইটার মাত্রা, আগাম দিনে আমি করেইছি। রো এর মাত্রা কি হবে? এম এল টু দি পাওয়ার -3। ভর বাই আয়তন, তো আয়তনের মাত্রা এল কিউব হয়, তার জন্য এটা টু দি পাওয়ার ওয়াই হলো। আর আর এর মাত্রা কি হবে? এল টু দি পাওয়ার জেড হলো। তাহলে এখানে আরেকবার লিখছি, এম টু দি পাওয়ার 0, এল টি টু দি পাওয়ার -1 কে। এখানে কি হচ্ছে? এম টু দি পাওয়ার এক্স আর এম টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এল টু দি পাওয়ার -x, আর এটা কি হবে? -3y প্লাস জেড, আর টি টু দি পাওয়ার কি হবে? -x, তাই তো? তারপরে লাইনে কি করব? মাত্রাগুলো, তাহলে মাত্রাগুলো সমান করলে কি হচ্ছে দেখ, যদি মাত্রাগুলো সমান করি, এক্স সমান কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 0। আর এখানে কি হচ্ছে? -x -3y প্লাস জেড সমান হচ্ছে 1। আর এটা কি হচ্ছে? -x সমান -1। তাহলে x সমান কত বেরোলো? 1। তাহলে 1 প্লাস ওয়াই সমান কত হলো? 0। ওয়াই সমান হলো -1। তাহলে x সমান 1 বসাচ্ছি, ওয়াই সমান -1 বসাচ্ছি, প্লাস 3 হয়ে গেল, প্লাস জেড সমান হচ্ছে 1। তাহলে 2 প্লাস জেড সমান হয়ে গেল কত? 1। জেড সমান কত হবে? -1। তাহলে আবার কি কি বেরোলো? x সমান হচ্ছে 1, ওয়াই সমান হলো -1, আর জেড সমান হলো -1, তাই তো? তাহলে এই মানগুলো আমি এখানে বসিয়ে দেবো। তাহলে ভিসির মানটা কত হলো? ভিসির মানটা কে ইটা টু দি পাওয়ার 1, আর এগুলো হচ্ছে
-1, তাহলে -1 মানে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। রো টু দি পাওয়ার -1 আর টু দি পাওয়ার -1 মানে ওই দুটো নিচে হয়ে যাবে, হবে তো, হবে কি হবে না? তাহলে এর পরে দেখ, এই যে সমানুপাতিক ধ্রুবকটা কে, এই কে টাকে কি বলা হয় জানিস তো? এই কে টাকে বলা হয় রেনল্ডস সংখ্যা। দিস কে ইজ কল্ড, এই কে টাকে বলা হয়, দিস কে ইজ কল্ড রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার বা রেনল্ডের সংখ্যা। এই কে টাকে বলা হয় রেনল্ডস সংখ্যা, মানে কে লয়, ওটাকে এন দিয়ে বোঝানো হয়, এই ধ্রুবকটাকে, এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার, ঠিক আছে। তো এটা একটা ধ্রুবক রাশি। জেনারেলি এন এর মানটা যদি 1000-এর মতো হয় তখন সেটা হচ্ছে স্ট্রিমলাইন ধরা হয়, আর যদি 1000-এর থেকে বেশি হয় তখন সেটা টার্বুলেন্ট ধরা হয়। এটার কোনো নির্দিষ্ট মান কিন্তু নেই যে এখানে, এবারে তুই বলবি যে এন এর মানটা অ্যাকচুয়ালি কিসের উপর নির্ভর করে, অ্যাকচুয়ালি কি জিনিসটাকে বোঝাতে চাই। তুই একটা জিনিস দেখ, মনে কর একই আকৃতির পাইপ, ঠিক আছে, তুই ভাব একই আকৃতির একটা পাইপ, একটা পাইপ হচ্ছে প্লাস্টিকের আর আরেকটা পাইপ হচ্ছে ফাইবারের। প্লাস্টিক আর ফাইবার তো একই রকম হয়ে গেল, তো কাঁচ ধর, একটা পাইপ হচ্ছে কাঁচের আর আরেকটা পাইপ হচ্ছে মনে কর প্লাস্টিকের, ঠিক আছে, পিপেডল, ওটারও পাইপ, তো আর একটা হচ্ছে কাঁচের। তো দুটোর মধ্যে স্মুথনেস ডিফারেন্স আছে তো, যেটা পিপের নলটা, সেখানের ওই নিচের ভেতরের সারফেসটা যতটা স্মুথ, যতটা মসৃণ, আর ওখানে কাচের নলটা সেটা অনেক বেশি তার তুলনায় মসৃণ, তাই তো। তাহলে তরলটা কত ভালোভাবে প্রবাহিত হতে পারবে নলটার মধ্যে, ওই সারফেসটার প্রকৃতির উপরও নির্ভর করা উচিত, করবে। ওই সারফেসটার প্রকৃতি বা ওই পাইপটার প্রকৃতি, এই সমস্ত কিছুকে বোঝাবে যে রাশিটা, সেই রাশিটাই হচ্ছে রেনল্ডস নাম্বার। ভাব যে বাকি যে রাশিগুলো আছে, এইটা রো, এটা তো তরলের প্রকৃতিকে বোঝাচ্ছে, আর যেটা ব্যাসার্ধ, এটা কাকে বোঝাচ্ছে? পাইপের আকৃতিকে, যে পাইপটা কতটা সরু বা কতটা মোটা, এটাকে বোঝাচ্ছে। কিন্তু পাইপটার মসৃণতা বা অমসৃণতা, পাইপটা কতটা বেটার তরল প্রবাহের জন্য বা গ্যাস প্রবাহের জন্য, এটার উপরেও তো নির্ভর করা উচিত, তাই না? যে কতটা ভালোভাবে তরলটা প্রবাহিত হতে পারবে বা গ্যাসটা প্রবাহিত হতে পারবে। তো এই প্রকৃতিটাকে নির্দেশ করে এই রেনল্ডস নাম্বার, বুঝতে পেরেছিস তো? তোরা কেমিস্ট্রি ল্যাবে করে থাকবি, ওই বুলেট পিপেট করে থাকবি, তো ওখানে বা ওই দেখেছিস তো, ওই ইয়েতে লাইফ সায়েন্সে পড়েছিস, বায়োলজিতে, জাইলেম ফ্লোয়েম থেকে যে জলটা পাতা পর্যন্ত যাচ্ছে, এটাকে ক্যাপিলারি টিউব বলে, ক্যাপিলারি রাইজ বলে। ক্যাপিলারি রাইজ মানে কৌশিকতা বলে। কৌশিকতা কথাটা ওই বায়োলজি ইয়াতে বইয়ে লেখাও আছে, জলের কৌশিকতা বলে, এখানেও আমাদের আছে। তো ওটার যে স্মুথনেস পাইপটার, একটা খুব সরু পাইপ, তুই ভাবে একটা খুব সরু পাইপ, কিন্তু পাইপটার ভেতরটা অমসৃণ, তাহলে কি তরলটা ওই অমসৃণ পাইপটার মধ্যে ভালোভাবে প্রবাহিত হতে পারবে? কিন্তু একটা খুব সরু পাইপ, কিন্তু ভেতরটা খুব ভালো মসৃণ, তাহলে তরলটা ওইটার মধ্যে সহজেই প্রবাহিত হতে পারবে, তাই না? তাহলে ওই পাইপটার প্রকৃতিটাকে বোঝানোর জন্য এই কনস্ট্যান্টটা, এই ধ্রুবকটা ব্যবহার করা হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি রেনল্ডের সংখ্যা, ঠিক আছে। তবে রেনল্ডের সংখ্যা প্রোভাইড থাকবে, দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে 1000 ধরে নিতে হবে অঙ্ক করা। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে।